একটা ভিন্ন বিষয় আসে, সেটি হচ্ছে যে একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে। জুলাইয়ের 798টি মামলায় 5074 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তার মানে কিছু যাচাই বাছাই হয়েছে। 798টি মামলায় 5074 জনকে অব্যাহতি দেওয়ার একটা সুপারিশ হয়েছে। তার মানে কিছু হয়তো যাচাই বাছাই হয়েছে, অনেকের ভুয়া মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এই যে হাজার হাজার ভুয়া মামলা হলো, এমনকি কিছু কিছু ভুয়া মামলার পেছনে ওই সময় সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরও ইন্ধন আছে বলে অভিযোগ রয়েছে। আপনার কি মনে হয় ভুয়া মামলার এই সংস্কৃতি কেন দূর হচ্ছে না, বা এই ভুয়া মামলা দেওয়ার মধ্যে দিয়ে মানুষকে হয়রানি করা এটাও কেন বন্ধ হচ্ছে না? এটা হচ্ছে মামলা নিয়ে ব্যবসাটা। যতগুলো লোক এই ভুয়া মামলা আক্রান্ত হয়েছে, এদেরকে যে বাদী বা বিবাদী এসে বলছে যে টাকা দাও তাহলে তোমার নাম কাটায় দেবো। একটা মামলা মনে করেন 700, 800, 1000 মানুষ যদি আসামি হয়, তাহলে এই মামলাটা তো অরিজিনালি ভুয়া মামলা, এটা যে কেউ ধরে নিতে পারে। কারণ একটা হত্যা মামলা এতগুলো লোক কী করে অংশ নিতে পারে, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। কিন্তু আসিফ নজরুল্লাহ এগুলোতে পাত্তা দেয় নাই, ডক্টর ইউনূস এগুলোতে পাত্তা দেয় নাই। তারা এই ভুয়া মামলাকে এনকারেজ করেছে, এনকারেজ করে এই লোকগুলোকে জেলে দিয়েছে। এটা এক সাধারণ তৃণমূল পর্যায়ের লোকদেরকেও এই মামলাতে ঢুকিয়ে এবং মামলা দিয়ে আগে জেলে ঢুকিয়ে তারপর মামলা দিচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ধরে নিয়ে গিয়ে একটা মামলা সাজিয়ে দিয়েছে। তো এরকম অনেককে ধরে নিয়ে গেছে, কি করবে, তখন আরেকটা মামলাতে জড়িয়ে দিয়েছে। এখন যেটা হয়েছে, 7টা 8টা মামলা তো আপনি পালেন, ওইটা কি বলে, জামিন পেলেন। জামিনের পরও আপনাকে এবার শোন অ্যারেস্ট দেখাচ্ছে। শোন অ্যারেস্ট দেখাচ্ছে যে এই আপনি ওই অজ্ঞাতনামা এক মামলাতে আপনার দেখাচ্ছে 7টা 8টা মামলা পরে আমার অন্য মামলা যেখানে অজ্ঞাতনামা লেখা আছে, সেই অজ্ঞাতনামার মধ্যে আপনি আছেন বা ওনারা আছেন, এটাকে অজ্ঞাতনামা একটা মামলাতে বলে শোন অ্যারেস্ট দেখানো। এই ঘটনাটা ঘটেছিল যমুনা টিভির বাবুলের সঙ্গে, উনি মারা গেছেন এখন, নুরুল ইসলাম বাবুল সাহেবের সঙ্গে, যে যমুনা টিভির যিনি যমুনা গ্রুপেরই মালিক ছিলেন। তো ওনার সাথে 2004-এর দিকে এই ধরনের ঘটনা ঘটছিল। তখন একটার পর একটা যখন হলো, মানে উনি শোন অ্যারেস্ট হচ্ছিল, তখন হাইকোর্ট একটা জাজমেন্ট দিছে যে এই ধরনের 2 মাস, অন্তত 2 মাস তাকে এই ধরনের মামলা দেখানো যাবে না। তাকে 2 মাস পরে তোমার যদি এরকম মামলা থাকে তাকে দেখাও, তার সে যাতে এর মধ্যে দেখাবে যে সে করতে পারে, মানে আত্মপক্ষ সমর্থন করতে পারে। সেটাকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মামলাটা যদি এটা নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল, এটা ভেরি রিসেন্টলি এটা নিয়ে আমি লিখেছি টোটাল ডকুমেন্ট দিয়ে। নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তাহলে নিম্ন আদালতে সেটা মানার কথা। আমাদের তো ব্যারিস্টার আছেন এখানে। না, আমি শেষ করে দিচ্ছি। তো এই প্রসেসটা যদি মানাও হয়, তাহলে কিন্তু শোন অ্যারেস্টের থেকে যে মানুষ হাজার হাজার মানুষ বেঁচে যাবে এবং জেলখানা থেকেও বের হতে পারবে। এরা আরেকটা শোন অ্যারেস্টের আরেকটা বিজনেস করতেছে, ওসিগুলা, যে থানার ওসি আছে, ওই এলাকার ওসি তো বের হবে, তাদের সরকার একটা নিয়ম আছে, আপনি যদি জামিন পেয়ে যান তখন 12টা এজেন্সিকে জানাতে হয় অমুক জামিন পেয়েছে, তোমাদের আপত্তি আছে কিনা। সেটা নাকি এখন কমিয়ে 3-4টাতে এনেছে এবং পুলিশ রেখে দিয়েছে। এই পুলিশে বেশিরভাগ ক্ষেত্রে এই মামলার বাণিজ্যটা করতেছে। বাদীকে ওই যে এখন তো নতুন কোনো মামলা পায় না, কি করবে, আরেকটা অজ্ঞাতনামা মামলা, ওই জায়গায় একটা ছিনতাই হয়েছিল, ওই জায়গায় একটা ডাকাতি হয়েছিল, এগুলাতে আরও রাজনৈতিক মামলা না, শুধু বাইরের মামলাতে ঢুকিয়ে দিচ্ছে। ইভেন সবচেয়ে বেশি সংখ্যক মামলা আমার মনে হয় এ পর্যন্ত হয়েছে কয়েক হাজার, সেটা হচ্ছে 28শে অগাস্ট না অক্টোবর বোধহয়, যে বিএনপির জনসভায় যে হামলা হয়ে যে ইলেকশন ফন্ড করে দিল, বিএনপি সিটিং প্রোগ্রাম করার কথা ছিল, ওই মামলার ওই সময় একটা লোক মারা গিয়েছিল রাস্তায়। এর সাথে এই আন্দোলনের কোনো সম্পর্কই নেই, হার্ট অ্যাটাক বা কিছুতে। তার বাবা এটা নিয়ে মামলা করেছিল, বা ওই সময় এটা সমাধানও হয়ে গেছে। সে একজনের কর্মী দাবি করে এক মহান নেতা বেড়েছে এবং সে কয়েক হাজার লোককে এই মামলা আসামি করছে। এবং আমার 2জন রুমমেট ছিল, ওই 2জনে আবার এই মামলায় আসামি, কারাগারের রুমমেট, কারাগার বন্ধু, মানে জেলমেট। এই দুইজনই আবার অজ্ঞাতনামা মামলা ওইখানে পেয়েছে। মানে এবং একজনকে নাম দিয়েছে ছাত্রলীগের সহসভাপতি। এখন সে এতগুলো ছাত্রলীগের
10-12টা কমিটি আইনা বলছে যে ভাই আমি কোনটাতে সহসভাপতি আছে, আদালতে দেখাইছে যে আমার যে এই মামলা দিয়ে রাখছো সহসভাপতি নাম দিয়ে, এবং সহসভাপতি নাম থাকাটা হচ্ছে যে এক ধরনের আতঙ্ক। এটা দেখলেই তখন সঙ্গে সঙ্গে ওইখানে চলে যাচ্ছে, সহসভাপতিকে ছেড়ে দেবে এখন, তাহলে একটা মামলা তাহলে আবার দাও। এই বেচারা সায়েন্স ল্যাবরেটরির এক কর্মকর্তা, তার নাম মশিউর, এই জেলে আটকে আছে। এবং এই ঘটনাটা ঘটাচ্ছিল তারই, আপনি নাম শুনেছেন কিনা জানি না, মালা খান নামে এক বিখ্যাত মহিলা ওখানে চাকরি করতেন, ওনার বিরুদ্ধে এই অভিযোগ যে তার বিরুদ্ধে অফিসের কনফ্লিক্ট ছিল, এটাকে জুলাই হত্যা মামলায় রূপ দিয়েছে, জুলাই মামলা বানিয়েছে। ঢাকা শহরে 4 কোণায় 4টা হত্যা মামলায় তাকে আসামি করেছে। ভদ্রমহিলাকে ভদ্রমহিলা করেছে এগুলা। উনি এটা করেছেন? হ্যাঁ, আমি উনি এটা নিশ্চিত হলাম, কারণ আমি আসলে ঠিক ভাবতে পারছিলাম যে ওনাকে কেউ মামলা দিতে পারে। ওনার একটা পিএইচডি আছে, যে সুপারভাইজার ছিলেন, পিএইচডি নিয়েছেন, এটা সবাই জানে, এই জন্যই ওনার সাথে লেগেছে সবাই। আমি যতদূর জানি একটা পত্রিকায় পড়েছিলাম যে ওনার পিএইচডি সুপারভাইজার সম্ভবত ওনার স্বামী আর কি। আরো বহু করা যাবে। ব্যারিস্টার সাহেব আছেন। আমি শুধু এক লাইনে উত্তর নেব, কারণ আমরা বিরতিতে যাব। হাইকোর্ট যদি কোনো এই ধরনের কিছু নির্দেশ দেয় বা কোনো মতামত দেয়, সেটা কি নিম্ন আদালতের উপর বাধ্যতামূলক হয়ে যায়? বাধ্যতামূলক মানে এটাকে আপনি লিগ্যাল ফ্রেমে আলোচনা করতে পারবেন না, এটা খাইসলতি সমস্যা। রাষ্ট্রের ডিএলআর না কি জানি বলে না, ওটা হচ্ছে যে আপনার মানে আইনের মানে আমাদের নজির মানে কেস ল গুলো যে বইটাতে থাকে ওইটাতে আছে, ডিএলআর আছে, ওটা কিছু যায় আসে না, এগুলো কিছু যায় আসে না। এটা হলো খাইসলতি প্রবলেম। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় যে সে আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, তখন সে কি করে, তখন সে যা যা করে তার ভিতরে একটা হচ্ছে সে মিথ্যা মামলা গায়, সে জামিন দেয় না। আমরা গত 17-18 বছরে আওয়ামী লীগের সময় দেখেছি না, আপনারা ভিডিওতে দেখেছেন, খোঁড়ায় খোঁড়ায় নিয়ে আসছে ডিবি অফিস থেকে 10টা আঙ্গুলের নখ, 10টা পায়ের নখ উঠায় দিয়ে আসছে, প্রাইভেট পার্টে ইলেকট্রিক শক দিয়ে ফেলেছে, গত 10 দিন ধরে পানি খাইতে দেয় না, নিজের পেশাব করায় সেই পেশাব খাওয়াইছে রিমান্ডে। এই ধরনের ব্রুটাল টর্চারের পরে যখন রিমান্ডে নিয়ে আসছে, বর্ণনা শুনলে রিমান্ডে আসছে, আবার তাকে আবার রিমান্ড দিয়েছে। আমি অনুরোধ করব যে আপনি শুধু নির্যাতন বলেন, কারণ অনেক দর্শক শুনলে এটা মানে এটার ব্রুটালিটি আরো এত মাত্রায় ছিল। তাহলে সেই জায়গাতে যে জাজরা বসেছিলেন, ওনারা শপথ ছিল না যে ওনারা সংবিধান মোতাবেক বিচার করবেন, আইন মোতাবেক বিচার করবেন। ওনারা আবার 5 দিনের, আবার 10 দিনের রিমান্ড দিয়েছেন, আবার পিটানোর জন্য পাঠাইছেন, আবার হাত পা ভেঙে দিয়েছে, আবার কোমর ভেঙে দিয়েছে। ধরেন 5 আগস্টের পরে তো অনেক বদল হলো, তারপরে এই সংস্কৃতি বদল হলো না। খাইসলত তো ওভারনাইট বদল হয় না। এই খাইসলতটা কার? মানে সরকারের যে যায় তারই হয়ে যায়, সরকার রাষ্ট্রযন্ত্র, পুরো যন্ত্রের খাইসলত। এই যন্ত্রের খাইসলত অ্যাড্রেস করবার জন্যই তো রিফর্মের আলোচনা, সংস্কারের আলোচনা, কি করব না। দেখেন, পুলিশ কমিশন করবার প্রসঙ্গে আসলে কি এটা স্বভাবের প্রবলেম, নাকি এটা আসলে ক্ষমতায় গেলে ক্ষমতাকে স্থায়ী করার জন্য একটা চেষ্টা, যে বিরোধীদের সকল মতামতকে নানানভাবে হয়রানি করে আমরা বন্ধ করে দিব, অথবা যার কথা ভালো লাগে না তাকে আমি কোনো না কোনো ভাবে এটা হচ্ছে এটা চেয়ারে শুনেন, এখানে চেয়ারে যারা বসে তাদের ভূমিকাটা হচ্ছে প্রধান। ওনারা আসলে কোন দিকে নিতে চান, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনি কি আসলে আগে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পুলিশ দিয়ে যে হয়রানি করেছে, পুলিশ যেভাবে যা ইচ্ছা করেছে, সেটাকে আপনি ওকে করে দেবেন? না আপনি ওরে ধরে আনেন, এরে ধরে আনেন, এগুলো করবেন না? আপনি বলবেন যে তোমরা নিয়ম মতো চলো, এবং পুলিশ প্রশাসনে একটা স্থিতিশীলতা আনো। তোমরা পুলিশের ভিতরে, এবং পুলিশ হত্যা যতগুলো ঘটেছিল, পুলিশকে অবৈধভাবে চাকরিচ্যুত করা, পুলিশের দলীয় দালালির জন্য একটা শ্রেণীকে আপনি সাজা দিচ্ছেন, কিন্তু নিরীহ মধ্যম সারির যারা বা নিম্ন সারির যারা বসের আইন মানতে বাধ্য, তাদের নিয়ম, তাদের আইন, অভ্যন্তরীণ আইন অনুযায়ী, সেগুলো তাদেরকেও আপনি সাজা দিচ্ছেন। তো ওভারঅল আপনি যদি চিন্তা করেন যে, এবং আইন মন্ত্রণালয়ের একটা ব্যাপার আছে, আইন মন্ত্রণালয় কি আগের মতোই চলবে? তাদের প্রসিকিউশন যেটা করে দিচ্ছে তারা সেটাতেই মেনে নেবে? তাদের তো প্রসিকিউশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাদের আইন কর্মকর্তারা কি করবে এখানে? তারাও কি এটা সায় দেবে কিনা? তাদের আইন কর্মকর্তারা এমনি ভুয়া মামলা তারা জানে, তারপরে তারা ওইখানে গিয়ে ডিফেন্স করছে, এবং তারা আবার এক ধরনের ভীত হয়। রিসেন্টলি আমি আমার একটা মামলাতে গিয়েছিলাম,
এবং অহেতুক কিছু মানে ডিফেন্স করছে তারা। আমি বলি, কেন এরা এটা করতেছে, এরা তো জানে এটা ভুয়া। তো বলছে এখানে গোয়েন্দা আছে, এই আপনার যদি এইটা বিরোধিতা না করে গোয়েন্দারা আবার ওনার নামে রিপোর্ট দেবে। মানে অদ্ভুত, মানে রাষ্ট্রযন্ত্রের কোনো চেঞ্জ নাই, এটা আগের মতোই আছে। তো এইগুলো হচ্ছে যে যিনি ক্ষমতায় থাকবেন, যেন চেয়ারে বসবেন, ওনার তরফ থেকে এই ধরনের নির্দেশগুলো যেতে হবে, আদারওয়াইজ এগুলো চেঞ্জ হবে না। তার মানে মাথা যদি সরাসরি হস্তক্ষেপ না করে হবে না, তাহলে এটা হবে না। কারণ উনাকে ওরকম করে বুঝাবে, আগের জনকে যেভাবে বুঝিয়ে গেছিল। তার মানে যারা বুঝায় তারা তো সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। তারা একটা ভুল বিষয় এত বুদ্ধিমান, এত শক্তিশালী, এত উচ্চ পদের মানুষকে বোঝাতে পারে। তাদের মধ্যে একদমই ভীতি কাজ করে। তারা মাসিমারা কেরানি, যেটা বলি মাসিমারা কেরানি, তো আপনি জানেন কিভাবে আসলো। ওই যে ওই ফাইলের মধ্যে ওই জায়গায় একটা মাসি মরেছিল, সে পুরনো ফাইল ঘেটে দেখেছিল, তারপর একটা মাসিকে মেরে সে ওইখানে লাগিয়ে দিয়েছিল যে এই ফাইলটা তো এইভাবে যাবে। তো তারাও একই ধরনের ভীতিতে আছে। তারাও যদি বিবেক বুদ্ধি খাটিয়ে কোনো একটা ডিসিশন নেয়, স্যার যদি এটাতে রেগে যায়, কারণ স্যারদেরও তো এই সংস্কৃতি আছে যে তুমি এটাতে আগে কিভাবে হয়েছিল, তুমি এভাবে করলা কেন। তো আমরা এই পোস্টটা ফুয়াদ আমাদেরকে মনে করিয়ে দিলেন যে আমরা অনেক তর্ক করেছি, আমরা এমনকি উচ্চ কণ্ঠেও তর্ক করেছি, কিন্তু আমাদের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক, এবং এইটাই তো রাজনীতি হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাজনীতি থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, ঘৃণার বিস্তার করছি, এবং শুধু তাই না, যে কোনো কিছুকে রাজনৈতিকভাবে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেমন ধরেন কেউ বিয়ে করলো, সেটা সমস্যা, কেউ মরে গেল, সেটা সমস্যা, কেউ হাসপাতালে গেল, সেটা সমস্যা, কেউ বিদেশ গেল, সেটা সমস্যা। আমরা যেমন দেখেছি যে তাসনিম জারা একটা স্টেটাস দিয়েছেন, যেটার মধ্যে একটা ছোট্ট একটা স্যাটায়ার আছে, সেফ এন্ট্রি, এবং অনেক লোক হয়তো তার আনসেফ এন্ট্রি আশা করছিল, তো তিনি জানিয়ে দিয়েছেন যে না, উনি ঠিক মতোই ঢুকতে পেরেছেন, বেরোতে পারছেন। এই যে মানে একটা তরুণীকেও আমরা, মানে যে তার রাজনৈতিক জীবন শুরু করেছে 2 বছরও হয় নাই, তাকেও আমরা ওই জায়গাতে নিয়ে যাচ্ছি, যে তাকে খোঁচাচ্ছি, ফলে সে আমাদেরকে পাল্টা খোঁচা দিচ্ছে। এই যে আমরা একটা জায়গায় চলে গেছি, ফুয়াদ মাথা নাড়ছেন। আমি আনিস আলমের কাছে আসি। আপনার এক হামের সভায় গিয়েছিলেন, যেটা নিয়ে আপনি কথা তুলেছিলেন আর কি। এখন দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে এটা ফিরে আসার কালচার তৈরি করার চেষ্টা করছেন। হাম নিয়ে কথা বলতে গেলে স্বৈরাচার ফিরবে কেমনে? কালকে হাম ঠিক হয়ে যাবে, পরশুদিন স্বৈরাচার ফিরে আসার। না, আমি জানি না, আমি এটা নিয়ে বলছিলাম, আমাকে একটা টকশো তো আমাকে, মানে হামের সাথে স্বৈরাচার ফিরে আসার কি সম্পর্ক? ওইটাই আমি বললাম, ওদের জুলাই বিজনেস বোধহয় ধস নামছে। কারণ সবকিছু তো ওরা হাসিনাকে দেখে। হাসিনা কোথায় আছে আমি দেখি না। শেখ হাসিনা আসবে, এটা বললে শেখ হাসিনা চলে আসবে। মানে শেখ হাসিনাকে এত ক্রেডিট দিচ্ছে যে এরা প্রত্যেকটা সেক্টরে, তার মানে এরাই শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রেখেছে, যে তাকে ছাড়া বোধহয় বাংলাদেশ চলতেছে না। অথচ তাকে বিদায় দিয়েছে আমরা 2 বছর তো হলো না, প্রায় 2 বছর, প্রায় 2 বছর। কিন্তু তাকে প্রাসঙ্গিক হচ্ছে, আবার তার জন্য আবার অন্যদেরকে গালাগালি করছে। যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছিলাম, যে ডেইলি স্টার ভবনে একটা মানে হাম নিয়ে একটা আয়োজন করা হয়েছিল, যে এত যে শিশু মারা যাচ্ছে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আমাকে মাসুদ কামাল ভাই এবং আরো অনেক বিশেষজ্ঞ এখানে গিয়েছিল, যারা বিশেষজ্ঞ মানে ওই লেভেলে, যারা ফিল্ড লেভেলে কাজ করছে এইটা নিয়ে, রিপোর্টার, বিশেষ করে প্রথম আলো রিপোর্টার, ডেইলি স্টারের রিপোর্টার, সাংবাদিক, আরো অন্যান্যগুলো, এদের মতামত চাচ্ছিল। আমার মতামত আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলা ইন্টেনশনালি এটা করেছে, বা ইউনুস ইন্টেনশনালি করেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে ওর যে সরকারে যে অপদার্থদের সমাবেশ করেছিল, এটারই প্রতিফলন এটা। এবং আমি ভেরি রিসেন্টলি দেখলাম যে আরেকটা টেলিভিশনের রিপোর্টও, আমি নামই বলি, অসুবিধা কি, এই টেলিভিশনটাকে স্টার নিউজ, তারা খুব সুন্দর একটা রিপোর্ট করেছে, এবং তারা সেখানে উল্লেখ করেছে আমরা আসলে টিকার অভাব ছিল না, ছিল এই অ্যাওয়ারনেসের অভাব। এটা কোনো 25 সাল পর্যন্ত কোনো কিছুই হয় নাই। এবং এই যে সমস্ত ব্যর্থতাগুলো আমি একসঙ্গে তুলে ধরে বললাম যে তাহলে এটার জন্য সাজা দিতে হবে ডক্টর ইউনূসকে এবং তার ওই নিয়োগকর্তাকে। এখন আনিস আলমগীর হাম বিশেষজ্ঞ কিনা, সে কেন ওইখানে গেল? তো তারা তো এই কোশ্চেন করতে পারতো যে এই ভদ্রমহিলা যাকে ডক্টর ইউনূস উপদেষ্টা বানিয়েছে, সে কোন বিশেষজ্ঞ, তারে যে এরকম একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আর প্রত্যেক কথা বলার জন্য কি প্রত্যেক সাবজেক্টে বিশেষজ্ঞতা হতে হবে? তাহলে আপনি ডাক্তার ছাড়া আপনি রাজনীতি নিয়ে কথা বলেন কেন? তাহলে ফুয়াদ তুলতে পারে যে রাজনীতি নিয়ে আপনারা কথা বলেন কেন? আমরা রাজনীতিবিদ, আমরাই কথা বলবো। আমি সাংবাদিকতা পড়েছি, আমাকে বলা হয়েছে
জ্যাক অফ অল ট্রেডস মাস্টার সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তারা যে কোনো সামাজিক সমস্যা নিয়ে তাদের অবস্থান থেকে তো কথা বলতে পারে। আমি সাংবাদিকতার ডিগ্রি নিয়ে বলতে পারি, কারণ আমি সাংবাদিকতার ডিগ্রি নিয়ে বলতে পারি, কারণ আমাকে শেখানো হয়েছে ডক্টর কামাল যতই আইন বিশেষজ্ঞ হোক তাকে তুমি কিভাবে কোশ্চেন করবে, আইন তোমাকেও জানতে হবে। বিচৌধুরী বড় বড় ডাক্তার হোক, তাকেও ডাক্তারি নিয়ে কোশ্চেন করবে। এটাই নিয়ম, এটাই সাংবাদিকতা। এখন আমি বলবো না কেন? এখন যাদের গা জ্বলতেছে, যাদের ব্যবসাতে সমস্যা হচ্ছে, জুলাই বিজনেস করতে পারছে না, তারা ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বললে এটাতে গায়ে লাগিয়ে দিচ্ছে, অথচ ওরা নিজেরাই 500 শিশু হত্যা নিয়ে কিছু বলে না। ওরা 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 ইউনূসকে দায়ী করে না, ইউনূস প্রসঙ্গ নাই, এবং এটা ঢাকার জন্য এরে ওরে অভিযোগ করে। এবং সেই সমাবেশটাতে এমন কোনো কিছু হয় নাই, শুধু একটা মাত্র অ্যাওয়ারনেস তোলা হয়েছিল যে এই মৃত্যুর দায় নিতে হবে, যারাই করুক, এই সরকার করুক আর পরের সরকার করুক, আগের সরকার করুক। এখন ইউনূসের কথা আলোচনায় আসবে কেন? ইমিডিয়েট সরকার সে ছিল, তো কাকে আলোচনা করবে? এর আগে ছিল শেখ হাসিনা, সেই সরকারের আসবে, দুইটাই তো আলোচনা হচ্ছে, এবং বর্তমান সরকারের আলোচনা হচ্ছে। এর বাইরে আমরা কোন সরকারের নিয়ে আলোচনা করব? বখতিয়ারউদ্দিন খিলজি, শায়েস্তা খান, এগুলো তো আমরা আলোচনা করতে পারি না। আমরা ব্যারিস্টার ফুয়াদের কাছে আসি। যে কোনো সামাজিক সমস্যা হোক কিংবা সামাজিক উদ্যোগ হোক, সেখানে তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের আসতেই পারেন, এবং যে অনুষ্ঠান বা যে কাজটা ঠিক কোনো বৈজ্ঞানিক সভা না, আর সেখানে এসে যদি তারা তাদের হয়তো অজ্ঞতা থেকেও কথা বলতে পারেন, তো তাতে ওইখানের কথাবার্তা বা কন্টেন্ট কি সেটা না জেনে শুধু উপস্থিতির কারণে কি সভাটা বিতর্কিত হয়ে যায়? আমি একটা সেকেন্ড বলি, আপনি বলছেন অজ্ঞতা থেকেও বলতে পারে, পারে না মানুষ, না বলতে পারে, কিন্তু ওইখানে অজ্ঞতা থেকে বলেছে, সেরকম যদি বলতো যে এই বিশেষজ্ঞ এটা নিয়ে বলেছে, আমাকে একটু সাংবাদিকতা করতে দেন। সেটা হচ্ছে যে ওইখানে কি কথা হয়েছে সেইটা না জেনে শুধুমাত্র উপস্থিতি, বিভিন্ন ব্যক্তির উপস্থিতির কারণেই আসলে এক ধরনের একটা প্রচারণা শুরু হয়েছে। না, আমার মনে হয় যে ওইটা একমাত্র বিষয় না। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে তো এক ধরনের বুদ্ধিজীবিতার চর্চার হচ্ছে, যারা কন্টিনিউয়াসলি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করবার জন্য বয়ান তৈরি করছে। ধরেন ইউনূস সাহেবের স্বাস্থ্য উপদেষ্টা কি আসলে স্বাস্থ্যের লোক ছিলেন, বা ওনার স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ছিল? এখন ধরেন হাম নিয়ে যারা কথা বলতে গেছে তারা হাম বোঝে না, স্বাস্থ্য উপদেষ্টা তো স্বাস্থ্যই বুঝতো না। ঠিক আছে, ওইটা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু প্রশ্নটা কেন উঠছে এই জন্য বলছি আর কি। প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ যারা গেছেন তাদের একটা বড় অংশ কন্টিনিউয়াসলি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে বিভিন্ন ফোরামে আন্ডারমাইন করবার জন্য চেষ্টা করছেন, এবং এইটা ফোরামের ভেন্যু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কোথায় প্রোগ্রামটা হচ্ছে, সংগঠন কাদের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এই কম্বিনেশনগুলো সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন ক্রিয়েট করাটা জেনুইন, এটার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না। আপনি গেছেন, আপনার প্রোগ্রাম, আপনার বক্তব্য দিয়ে আসবেন, আপনারা দেখে আমার ওইখানে একটা মতামত তৈরি হইতে পারে, এটাও কারেক্ট, ঠিক আছে। আমরা নিজেরা আমাদের দলের পক্ষ থেকে হাম নিয়ে একটা ব্রিফিং করেছি, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। আমরা কিন্তু কিছু মৌলিক প্রশ্ন রেজ করেছি সরকারের জন্য, যে আমরা বলেছি, দেখবেন সরকার বলছে হামের উপদ্রব শেষ হয়ে যাওয়ার পরে তদন্ত কমিটি করতে। আমরা বলছি না, এটা এখনই করতে হবে, কারণ আপনি যদি কমিটি করে 10টা শিশুর জীবনও বাঁচাইতে পারেন, এটাও তো রাষ্ট্রের আমার অ্যাচিভমেন্ট। আমি তো চাই না আরেকটা শিশু মারা যাক। দ্বিতীয়ত হচ্ছে তদন্ত কমিটি আসলে দোষী ব্যক্তিদেরকে বের করতে পারবে, কারণ বের করতে পারবে, কিন্তু শিশুর জীবন তো বাঁচাবে আসলে স্বাস্থ্য ব্যবস্থা না। সেটা তো বলতেছি, আগামী সিস্টেমে এই উপদ্রবটা যেন আবার 6 মাস পরে না হয়, 1 বছর পরে না হয়, সেটা তো আপনাকে ইমিডিয়েটলি এটার জন্য তো ইনভেস্টিগেট করতে হবে যে সমস্যাটা কোথায়। দ্বিতীয়ত হচ্ছে যে ইউনূস সরকারের ব্যাপারে বলা হচ্ছে তারা টিকা কেনে নাই, কিনলে দেরিতে কিনছে, গ্যাভিকে টাকা দেয় নাই, বরাদ্দ দেয় নাই, এরকম অনেকগুলো মিসইনফরমেশন প্রচলিত আছে, প্রচুর ছড়ায় গেছে। অথচ যে কোনো আমলের থেকে আওয়ামী লীগের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের থেকে দ্বিগুণেরও বেশি বরাদ্দ দিয়েছে ইউনূস সরকার, 1000 কোটি টাকার উপরে। তারপরে তারা ক্রয় পরিপত্রর প্রসেস বদলের একটা সুপারিশও করেছে, কিন্তু ইউনিসেফ থেকে টিকা কেনা হবে না এই সিদ্ধান্ত তারা কিন্তু নেয় নাই। তারা যুক্তি কি দিয়েছে, বলেছে ইউনিসেফ তো টিকাটা তৈরি করে না, আপনি তো প্রফেশনাল লোক, এই জায়গায় আপনি বুঝবেন, সে কি করে, আমাকে সাপ্লাই করে, কোনো ক্রেতার কাছ থেকে কিনে এনে দেয়, এটা কোনো প্রস্তুতকারকের কাছ থেকে, যারা ম্যানুফ্যাকচার করেন। সরকার বোধ করছে আমরা যদি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনি, তাহলে রাষ্ট্রের 15 to 20% খরচ সাশ্রয় হওয়ার সম্ভাবনা আছে। অতএব এই টোটাল টেন্ডারিং প্রসেসটা আমরা বদল করতে পারি কিনা, এর একটা সুপারিশ তারা করে দিয়েছে, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই, সরকারের জন্য রেখে দিয়েছে। থার্ড হচ্ছে, গত 25 সালের জুন মাস থেকে সেপ্টেম্বর টানা 4 মাস টিকা প্রদানকারী যে স্বাস্থ্য সহকারী আছেন তারা আন্দোলন করেছেন বেতন ভাতার জন্য, এবং কাজে প্রচণ্ড ব্যাঘাত ঘটেছে সারা বাংলাদেশে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 4 মাস যাদের বয়স 9 মাস ছিল, 15 মাস ছিল,
তার ডিউ টিকাটা ওই বাচ্চাটা মিস হয়েছে কিনা। কিন্তু আবার শতাংশ বলছে যে আমার টিকা দানের শতাংশ 91-93, যেটা ইউনিসেফ সহ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়াইজ আমার দেশের জন্য ঠিক আছে। তা আবার উল্টা জরিপ হচ্ছে আপনার 34-40% শিশু মারা গেছে যাদের বয়স 6 মাস অথবা তারও কম, কিন্তু টিকার বয়স 9 মাস। তাহলে প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টালি অনেকগুলো প্রশ্ন আসছে এখানে আসলে টিকার জটিল একটি বিজ্ঞান রয়েছে, এখানে লম্বা আলোচনা আছে যেটা আপনি বুঝবেন। টিকার হার কমে গেলে যখন হার্ড ইমিউনিটি কমে যায় তখন কিন্তু এরকম হতে পারে, কম বয়সী শিশু আক্রান্ত হতে পারে, পুষ্টিহীনতা থাকলে হতে পারে। ইউনূস সরকার কিন্তু একটা কাজ করেছিলেন, তারা এইচপিএনএসপি বাতিল করে দিয়েছিলেন এবং এইচপিএনএসপি বাতিল করার কারণে 38টা স্বাস্থ্য কার্যক্রম ব্যাহত হয়েছিল, শুধু টিকা না, এবং সেখানে পুষ্টির কার্যক্রম ছিল। সেটা তো আপনার ইনভেস্টিগেট করতে হবে, তো এখন সরকারকে তো এটা ফাইন্ড আউট করতে হবে যে এবং মার্চ মাসে একটা সভা হয়েছিল যেটার খবর 2025-এর মার্চে, যেটার খবর সব পত্রিকায় ছাপা হয়েছিল যে এই সেক্টর প্ল্যান বাতিল করে দেওয়া হয়েছে, সকল জায়গাতে চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে সরকার এই টাকাটা এইভাবে খরচ করবে না, তারা অন্য কোনো ভাবে হয়তো করবে। ঠিক আছে, মানে আপনি এটা রেজ করেন, এটাই তো তদন্ত কমিটির কাজ। আমি বলেছি ক্রস পার্টি পার্লামেন্টারে একটা কমিটি করে দেন যারা এটা ইনভেস্টিগেট করুক যে আসলে হোয়াট ওয়েন্ট রং। কিন্তু এগুলোর কনক্লুশনে আমার স্টাডিতে যেটা আমি দেখেছি, সমাজের অনেকগুলো মৌলিক মানে ফেয়ারনেসের কোশ্চেন আসছে। আপনি দেখবেন যারা মারা গেছে তারা সবাই গ্রামীণ দরিদ্র কৃষক পরিবারের, অভাবী পরিবারের সন্তান এবং পরিবার। তাহলে হ্যাঁ, মোটা দাগে ম্যালনিউট্রিশন একটা বড় জায়গা, ইকোনমিক ফেয়ারনেস একটা বড় জায়গা, নিউট্রিশন ছিল, রাইট। তাহলে এটা রেজ করতে হবে ওখানে, ইনভেস্টিগেশনের মাধ্যমে তো সেটা আসবে যে কেন দরিদ্র পরিবারের সন্তানরা মারা গেল, কেন আইসিইউ নাই, কেন বেড নাই, কেন আমার হেলথ কেয়ার সিস্টেম ওই পর্যন্ত যেতে পারে নাই। আমাকে তো সামগ্রিক কনভারসেশনটা করতে হবে। শুধুমাত্র ইউনূস সরকার দায়ী, শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টার ডিগ্রি নাই, এই কনভারসেশন এটা সমাধান করবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ডিগ্রি না থাকলেও স্বাস্থ্য উপদেষ্টা হওয়া যায়, কিন্তু ডিগ্রি না থাকলে সারা পৃথিবীতে, কিন্তু ডিগ্রি না থাকলে হাম নিয়ে কথা বলা যায় না।